অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় ভিউয়ার্স ও প্রিয় স্টুডেন্টদের। আজকে তোমাদের সাথে আমি টাইম স্পেন্ড করব বায়োলজির একটা চ্যাপ্টার নিয়ে। বায়োলজির একদম প্রথম চ্যাপ্টার, বেসিক ইউনিট অফ লাইফ। তো মানে যেটা সেল যে চ্যাপ্টারটা, কোষ, তো এই চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো ব্যাপারটা হচ্ছে কিভাবে আমরা সরকারি চাকরির প্রিপারেশান করব এবং পড়া কিভাবে পড়তে হয় এবং কিভাবে পড়লে সবথেকে বেশি নাম্বার পাওয়া যায় কম্পিটিটিভ এক্সামে। সবসময় মনে রাখতে হবে যে সরকারি চাকরি পাওয়ার জন্য যতটা না বেশি পড়তে হয় তার থেকে বেশি বাদ দিতে হয়। তো এত পুরো বই, এত এত সিলেবাস, কোনটুকু করব, কোনটুকু পড়ব এবং কীরকম পড়ব, ডেসক্রিপটিভ পড়ব না অবজেক্টিভ পড়ব, একটা দিশেহারা পজিশান হয়ে যায়। সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করছি। আশা করি তোমরা ক্লাসের শেষ অবধি থাকো এবং ক্লাসটা এনজয় করো। আর পড়াশুনো সবসময় এনজয় করে করতে হবে। ওকে, চলো। তো প্রথম চ্যাপ্টার যেটা আমরা শুরু করব বায়োলজির চ্যাপ্টার, সেটা হচ্ছে সেল, মানে বেসিক। আমি লিখে দেবো, প্রথম ক্লাস তোমাদের হচ্ছে বায়োলজির আজকে, সেই জন্য লিখে দিচ্ছি তোমাদের বেসিক ইউনিট অফ লাইফ, এই হচ্ছে চ্যাপ্টার। ওকে, তো এখানে আর একটা কথা বলে রাখি, ইংলিশ এবং বাংলা এটা কোনো ম্যাটার করবে না। আমি ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কথা বলবো। ইংলিশ মানে ইংরেজিতে লিখব, তাতে কেননা সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা ইংরেজিতে দিলেই বেশি লাভবান হওয়া যায়। ওকে, তাহলে আমরা ক্লাসে ইন করছি। ওকে, তো শুরুতেই আমি সিস্টেমেটিকভাবে যেভাবে এগোবো, তোমাদের কাছে প্রত্যেকের নোটবুক আছে অবশ্য, মানে খাতা আছে, তোমরা খাতাতে নোট করতে থাকো আমার সঙ্গে সঙ্গে। একটা জাস্ট ক্লাস, মানে আমরা আমাদের একে অপরের সাথে ভাব বিনিময় করব ক্লাসের মাধ্যম দিয়ে এবং অবশ্যই পড়াশোনার মধ্যে দিয়ে এনজয় করব ক্লাসটাকে। ওকে, চলো লিখতে স্টার্ট করছি। তোমরা লিখতে থাকো, স্ক্রিনশট নিয়ে লাভ হবে না, কেননা লিখলে তোমার মধ্যে দু তিনটে সুবিধা হবে। আস্তে আস্তে সব আলোচনা করব। স্টাডি অফ সেল ইজ কল্ড সাইটোলজি। ওকে, এই যে কোশ্চেনটা, এটাও বহু এক্সামে বহুবার আমি আসতে দেখেছি। তো সেল মানে কোষ সংক্রান্ত যে বিজ্ঞান বা যেখানে স্টাডি করা হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলি সাইটোলজি। ওকে, তো আমরা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, যেটা লেখো পরের পয়েন্ট। আস্তে আস্তে লিখতে লিখতে আমরা ডিসকাস করব, মানে আমরা খুব তাড়াহুড়ো করবো না পড়াশোনার ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট। তো সেল কীরকম জিনিস, কি ব্যাপার, আমি একটুখানি জাস্ট দেখিয়ে নিচ্ছি তোমাদের সেলটা মানে কীরকম। সেল সংক্রান্ত আমরা তো পারফর্ম করছি। দেখো, এই একটা সেল। ওকে, এটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল আছে বিভিন্ন রকমের। এগুলো সেলের গঠন কিভাবে সেরকম এখানে সব ডিটেলিং করা আছে। তো আমি এগুলো আস্তে আস্তে যাব। প্রথমে আমরা যে কোষ আমাদের সব থেকে, আমি বারবার বলি, পড়াশোনার মধ্যে দু তিনটে জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে। যেটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, কীরকম টাইপের কোশ্চেন আসবে আর কিভাবে আমরা পড়বো। ঠিক আছে, এইসব জিনিস মাথায় রেখে আমাদের পারফর্ম করতে হয়। চলো আমরা নেক্সট ক্লাসেই যাই, তারপর আস্তে আস্তে আমি পিকচার দেখাবো বা টোটালটা সিস্টেমেটিকভাবে আমরা পারফর্ম করতে শুরু করব। আমার সেকেন্ড কোশ্চেন সুন্দর করে নোট করে নাও আমার সাথে সাথে। সেল ইজ দ্য স্ট্রাকচারাল, গঠনগত অ্যান্ড ফাংশনাল functional unit of all living organism. ওকে, সমস্ত লিভিং অর্গানিজমের যে গঠন এবং কার্যগত এবং একক এবং গঠনগত একক, তার নাম কিন্তু সেল। ওকে, তাহলে দুটো কোশ্চেন আমরা লিখলাম। এক্সামে কিভাবে আসবে তোমরা বুঝতে পারছো, অপশন দিয়ে আসবে। কখনো আসবে যে স্টাডি অফ দ্য সেল ইজ কল্ড ড্যাশ, সাইটোলজি, ফাইটোলজি, অঙ্কোলজি, অনেক কিছু আসবে, তোমার অ্যান্সার হবে সাইটোলজি। তো এই দুটো কোশ্চেন বহু এক্সামে এসছে, তোমরাও জানো, যারা পরীক্ষা দিয়ে তোমাদের অভ্যাস আছে তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। দেখো, তারপরের কোশ্চেনে আমরা কীভাবে যাচ্ছি খেয়াল করে দেখো। তাহলে সেল, এটাকে এর ডেফিনেশনটাই সেল আর কি। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যেটা যাব, দেখো যেটা যাচ্ছি আমরা,
কীভাবে কোশ্চেনগুলো আসছে সেগুলো একবার দেখাবো আমরা। লেখো, ইন 1831 রবার্ট ব্রাউন discovered দ্য নিউক্লিয়াস সম্পর্কে পরে আসবো। তো কে মানে সেলটা আবিষ্কার করেছে সেটা আগে জেনে নিচ্ছি। তো এর আগে আমার একটু লেখা উচিত ছিল, যেটা হচ্ছে যে কোষকে আবিষ্কার করে প্রথমে, সেটা সেলকে আবিষ্কার করে, সেটা লিখে নাও একবার। লেখো, দ্য ওয়ার্ড সেল কথাটা প্রথম কয়েন মানে মুদ্রিত করে আর কি, কয়েন বাই ব্রিটিশ সায়েন্টিস্ট রবার্ট, তোমরা প্রত্যেকেই নাম জানো মেবি, রবার্ট হুক, খুব ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি, ইন দ্য ইয়ার কত 1665। ওকে, তো প্রথমে সেল আবিষ্কার করেন যে ভদ্রলোক, তার নাম রবার্ট হুক। সহজ কোশ্চেন, এখানে বোঝানোর কিছু নেই। আমাদের আসলে চাকরির পড়াশোনাতে যত না বোঝার দিকে নজর দিতে হয়, ততটা বেশি কীভাবে কোশ্চেন সেট হবে সেই চিন্তাটাই তোমাদেরকে প্রথম করতে হয়। ওকে, পড়ার সাথে সাথে এগুলো তোমাদেরকে করে নিতে হবে। নেক্সট পয়েন্টে যাব আমি, যেটা লেখো ভাইটাল রোল, এটা আছে দ্য সাইজ শেপ, আকার আকৃতি, অ্যান্ড ভলিউম মানে আয়তন অফ দ্য সেল আর রিলেটেড টু দ্য specific function that they perform. ওকে, তার মানে আকার আকৃতি এবং আয়তন কোনো সেল তার সাথে রিলেটেড, সে কী কাজ করবে এবং কিভাবে সে পারফর্ম করবে কাজের। ওকে, তো এবার আমরা আসবো, আমি এই সব কোশ্চেন আনসার কেন দিচ্ছি, কারণ এই টাইপের কোশ্চেন একদম তুলে এক্সামে আসবে তোমার। এর সংক্রান্ত আরও কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসবে দেখো, লিখে নাও তোমরা। দ্য স্মলেস্ট সেল ইজ মাইকোপ্লাজমা, স্পেলিংটা লিখে নাও, GALLISEPTICUM, গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম হচ্ছে সব থেকে ছোট কোষ। ওকে, কিচ্ছু বোঝানো নেই, শুধুমাত্র এটা মনে রাখার ব্যাপার। পরের কোশ্চেনে চলে যাব। দেখো, এই কোশ্চেনগুলো দেখবে তোমাদের যাদের পরীক্ষা দেওয়ার অভ্যাস আছে, তারা দেখবে বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনগুলো সেট হতে তোমরা দেখেছো। ইন হিউম্যান, তোমরা প্রত্যেকে নোট করে নাও, হিউম্যান বডি ইজ নিউরন। ওকে, তার মানে আমাদের যে মানুষের যে হিউম্যান বিং, তো তাদের সবথেকে যে লংগেস্ট সেল, সবথেকে বড় কোষের নাম হচ্ছে কোনো মানব দেহে, সেটা হচ্ছে নিউরন, তোমরা জানো। নেক্সট, স্নায়ু কোষ, ওটা একটা। এবার যে কোশ্চেনগুলো এক্সামে আসে দেখবে প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট। দ্য বিগেস্ট সেল ইজ এগ অফ কার? অস্ট্রিচ, যে পাখি আছে না, অস্ট্রিচ একটা পাখির নাম আর কি, ঠিক আছে, পাখির নাম অস্ট্রিচ, একটা পাখির নাম। এই পাখির ডিম সব থেকে বড় একটা সেল। একটা এককোষী কোষ তো অনেক রকম হতে পারে, এককোষী প্রাণী হতে পারে, অ্যামোবিয়া যেরকম এককোষী প্রাণী, এরকম টাইপের। তো এটা নিশ্চয়ই এই টাইপের পড়াশুনো বা পারফর্ম আমাদের করতে হবে। নেক্সট আমরা যেটা যাব, সেটা খুব সুন্দর করে আমরা পরেরটা লিখবো কীরকমভাবে একবার দেখে নাও। আমরা
এক এক করে মানে কী টাইপের কোশ্চেন এক্সাম আসে তার সাথে সাথে আমরা ডিসকাস করব, আস্তে আস্তে আমাদের ডিটেলিংটা করব। ওকে, তো দেখো সেল মোটামুটি এবার আমি সুন্দর করে লিখছি, এটা তো মাথায় রাখো। এবার যদি আমি সেলটাকে হেডিং করলাম, হেডলাইন করলাম, এবার এই সেলটাকে প্রাথমিকভাবে কটা ভাগে ভাগ করা হয়? সেলস আর টু টাইপস, বেসিক্যালি সেলস আর টু টাইপস। কী কী লিখে নাও? প্রোক্যারিওটিক, সুন্দর করে লিখে নাও, প্রোক্যারিওটিক সেল। সেকেন্ড লিখবে ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, এই দুটো সেল। তো এই সংক্রান্ত আমাদের ডিটেলিং দরকার, আমরা কায়দাটা বুঝে নিচ্ছি। সেল মূলত দু রকমের, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা ইউক্যারিওটিক সেল। এই দু রকমের সেল আমরা পড়ব। তো এবার আমাদের সবথেকে যেটা জানা, প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেলের মধ্যে আমাদের ডিফারেন্সটা জানতে হবে, ঠিক আছে? তো এই ডিফারেন্সটা আমরা একবার লিখে নেব। এবার আমরা এই দুটো সেল সম্পর্কে জানার জন্য আমি একটা তোমাদের পিকচার দেখাবো। ওকে, সে পিকচারটা একবার দেখে নাও। এটা হচ্ছে, একবার তোমরা নিজেরা দেখে নাও কোথায় কোথায় কী আছে। এগুলো ইম্পর্ট্যান্ট নয়, এগুলো হচ্ছে ক্লাস 9, 10, 11, 12-এর ব্যাপার, যখন তার তোমরা বেশি নাম্বার পাওয়ার জন্য ভালো করে ড্রয়িং করতে হবে। এখানে তো কোনো ড্রয়িংয়ের ফ্যাক্টর নেই, জাস্ট একটা আইডিয়া করে নাও। এটা ইউক্যারিওটিক সেল সংক্রান্ত বোঝা যায়, বাট কোনো কাজে লাগবে না আমাদের। এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। আর তোমরা শুধু এটা আইডিয়া করে দেখে নাও। আমি এরপরে এই দুটো ডিফারেন্স, এটা যেটা ইম্পর্টেন্ট সেই জায়গাটুকু আমি সুন্দর করে দেখাবো। সেটা হচ্ছে তোমাদের দুটো ডিফারেন্সটা কী সেটাই। আচ্ছা, এবার আমি সুন্দর করে তোমাদের এই দুটো জিনিসের, মানে দুটো ইউক্যারিওটিক সেল আর কিসের সেল আর প্রোক্যারিওটিক সেল, এই দুটো সেলের ডিফারেন্সটা কী স্যার, সেটাই হচ্ছে এখনকার আমার ডিসকাশন। তো তার আগে তোমরা একটা কাজ করো, এটাকে আমি পার্থক্য হিসেবে লিখবো তোমাদের সঙ্গে। ওকে, এরকম করে আমি দাগ দিয়ে নিলাম। এই দাগ দিন, তোমরা আমার সাথে দাগ দিয়ে নাও, দিয়ে এরকমভাবে আমার সাথে দাগ দিয়ে নাও। দিয়ে প্রথমে লিখবে ফিচার, FEATURE, ফিচার। সেকেন্ডলি লিখবে প্রোক্যারিওটিক সেল, PROKARYOTIC, প্রোক্যারিওটিক সেল। আর এখানে ইউক্যারিওটিক সেল। আমি যে পয়েন্টগুলো লেখাবো এই পয়েন্টের মধ্যে থেকেই সব কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে। ওকে, তো দেখো এই যে একটা ডিসক্রিপটিভ বা অবজেক্টিভ, দুটো ধারার মিশ্রণে কিন্তু পড়াশোনাটা। ওকে, ঠিক কোথায় থামতে হবে সেটাই আমাদের প্রধান কাজ। ওকে, তো প্রথমে সাইজ লিখবে। সাইজটা কীরকম, এর ক্ষেত্রে আমরা লিখবো, আমি এবার ব্ল্যাক পেন ইউজ করি, ব্ল্যাক কালার ইউজ করি। লেখো জেনারেলি স্মল। আচ্ছা, এটা হচ্ছে জেনারেলি লার্জ। ইংলিশ বাংলার কোনো সমস্যা হচ্ছে না তো তোমাদের? আচ্ছা, জেনারেলি লার্জ, জেনারেলি স্মল, জেনারেলি লার্জ। যদি বলো স্যার পরিমাণটা কীরকম মাইক্রোমিটার অনুযায়ী, তো যদি বলো 1 থেকে 10 মাইক্রোমিটার, আর এটা হচ্ছে 5 থেকে 100 মাইক্রোমিটার। ওকে, বোঝা গেল? এই রকম। তাহলে সাইজটা যদি জিজ্ঞেস করে কোনো এক্সামে যে প্রোক্যারিওটিক সেল ছোটো সাইজে না ইউক্যারিওটিক সেল ছোট, তোমরা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবে যে জেনারেলি স্মলের সাইজ হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর লার্জ সাইজ হচ্ছে ইউক্যারিওটিক সেল। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। নেক্সট আমরা যেটা যাব, এর হচ্ছে নিউক্লিয়ার রিজিয়ন যাব, এসবগুলো যাব। এবার আমরা লিখব ক্রোমোজোম, যেখান থেকে কোশ্চেন সেট করে সেই সব জায়গাগুলো আমরা দেখব। ক্রোমোজোম। ওকে, তো ক্রোমোজোম এর ক্ষেত্রে কটা থাকে? এই প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সিঙ্গেল, একটাই থাকে। ওকে, আর এর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান। কত সহজ এবং সুন্দর করে আমি সিস্টেমটা তোমাদের কাছে বলছি, দেখো, মোর দ্যান ওয়ান। ওকে, এবার যদি বলি স্যার নিউক্লিয়াসের ব্যাপারটা বলুন। নিউক্লিয়াস, এটা হচ্ছে নেই, অ্যাবসেন্ট। পার্থক্যটা ঠিক এরমভাবে বুঝে করতে হবে, কার ক্ষেত্রে আছে, কার দুটোর মধ্যে ডিফারেন্স গড়ে তুলতে হবে। এটার ক্ষেত্রে প্রেজেন্ট। ওকে, বোঝা গেল কীভাবে আসবে কোশ্চেন। এবার হচ্ছে মেমব্রেন বাউন্ড। মেমব্রেন মানে পর্দা দিয়ে আচ্ছাদিত আছে কি না। মেমব্রেন বাউন্ড,
BOUND বাউন্ড, মানে পর্দা দ্বারা আচ্ছাদিত কিনা, পর্দা দ্বারা ঢাকা থাকে কিনা। আর নিউক্লিয়াস মানে তো বুঝতে পারছো, ক্রোমোজোম মানে বুঝতে পারছো ঢাকা থাকে কিনা, এটা হচ্ছে না। বাউন্ড সেল, আরেকটুখানির সাথে লিখে নাও, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। ওকে, এটা তা এটা হচ্ছে এখানে এই ক্ষেত্রে অ্যাবসেন্ট। ওকে, আর এই ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট। এক্ষেত্রে প্রেজেন্ট যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এর এই যে এই মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলসের একটা এক্সাম্পল যদি আমি দিই, আমি লিখছি না, আপাতত তোমরা মুখে মনে রাখো যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডস, তারপরে এই সবগুলো আর কি, ঠিক আছে। এবার সেন্ট্রয়েড, এগুলো নিয়ে আমি আলোচনা করব পরে। সেন্ট্রয়েড, আগে বেসিক্যালি পার্থক্যগুলো আমি সুন্দর করে যেরকমভাবে লিখছি, অ্যাবসেন্ট, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইন অ্যানিম্যাল সেল মানে প্রাণীর কোষে কিন্তু আছে এটা। আচ্ছা, অর্গানিজম, যদি আমি উদাহরণ তুমি চাও, স্যার একটু উদাহরণ দিন তাহলে ব্যাপারটা অর্গানিজমের করে। অর্গানিজমস কি আছে, কোথায় পাওয়া যায়, লেখো ফাউন্ড ইন ব্যাকটেরিয়া, তারপর ব্লু গ্রিন অ্যালগি। ওকে, ব্লু গ্রিন অ্যালগি হয়ে গেল। এবার এই ক্ষেত্রে আমরা কি লিখব, লেখো ফাউন্ড ইন ফাঙ্গি, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল। ভাগগুলোতে কিছু বোঝার নেই বাবু, একদম ক্লিন, এগুলো আইডিয়া করে করে মনে রাখা, ঠিক আছে, একটার সঙ্গে একটা কম্পেয়ার করে, ঠিক আছে। সেল ডিভিশন, এবার আরও পার্থক্য কিছু আছে, সেল ডিভিশন বা এরকম, কিন্তু বেসিক যে জায়গাগুলো যেখান থেকে কোশ্চেন আসে সেই পার্থক্যগুলো আমি আপাতত তোমাদেরকে লিখে দিলাম এটা ভাবে। এবার তোমরা এইখানেই একটা প্রশ্ন আমি তোমাদের কাছে চলে আসব, স্যার তাহলে এই যে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ, এর মধ্যে কোন পার্থক্যগুলো, তো স্যার ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি, তাহলে কোন পার্থক্যগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি একটা জাস্ট দুটো ডিফারেন্স করে দিচ্ছি। ডিফারেন্স যখন আগে একবার লিখলাম, তো তার জন্য আরেকটা ডিফারেন্স তোমাদের এখানে করে দেবো আমি। ওকে, তোমরা সেটা একবার নোট করে নাও, নোট না করলে কিন্তু হবে না। এখানে হেডিং করো প্ল্যান্ট সেলস, প্রাণী কোষ। ইংলিশ বাংলা প্রবলেম আশা করি হবে না, দুই একবার পারফর্ম করলে ঠিক হয়ে যাবে। অ্যানিম্যাল সেল। তপবনে ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই পড়ানো হয়, কখনো কখনো হিন্দিতেও কনভার্ট করা হয়, লেখানো হিন্দিতে হয় না, বলা হয় ইংলিশ, বাংলা এবং হিন্দি তিনটে ভাষাতে বোঝানো হয়। আর নর্মালি মানে বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় লেখানোর জন্য। তাতে সুবিধে হচ্ছে যে সমস্ত রকমের ডিফেন্স পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে এটা সুবিধা হয়, সর্বজন বিদিত ব্যাপারটা। ওকে, তাহলে চলো কোনো রকম হেজিলেসভাবে পড়াশোনাটা শুরু করো, আমার সাথে সাথে থাকো, দেখো জিনিসটা, এই চ্যাপ্টারটা কত সহজে তুমি ইম্পর্ট্যান্ট জায়গাগুলোকে ওভারকাম করতে পারবে, সেটাই আজকে তোমার বিষয়বস্তু। ওকে, চলো আমি পরে চলে যাচ্ছি। তাহলে প্ল্যান্ট সেল সম্পর্কে স্যার একটু আইডিয়া করে দিন আপনি। এবার তোমরা এগুলো জানো, বাট আমার কাজ হচ্ছে যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট সেগুলোকে ডিসপ্লে করা, এটাই হচ্ছে একজন গাইডার বা একজন টিচারের কাজ, সেই কাজটাই আমি তোমাদেরকে করছি। দেখো লিখে নাও, আমার সাথে সাথে নোট করে নাও, লিখে নাও। প্ল্যান্ট সেলস, আর যদি কোথাও অসুবিধা হয় আস্তে আস্তে ভিডিওটা রেখে তারপরে তোমরা করবে, লিখে নেবে। সাইজ, প্ল্যান্ট সেলস আর লার্জার ইন সাইজ। ওকে, বোঝা গেল। এবার অ্যানিম্যাল সেলের কাছে আমি লিখে নিই, অ্যানিম্যাল সেলস আর কম্পারেটিভ, PARATV, কম্পারেটিভলি স্মলার ইন সাইজ। একদম ক্লিয়ার হয়ে গেল, উদ্ভিদ কোষগুলো তাহলে সাইজে তুলনামূলক কি হয়, বড় হয়, আর প্রাণী কোষগুলো ছোট হয়। নাম্বার 2 পয়েন্ট আমরা কি লিখব, একদম সহজ সহজ করে, দে কন্টেইন প্লাস্টিডস। আস্তে আস্তে বুঝবো আমরা, কোনো এসব সম্পর্কে আমি আরও ডিসকাস করবো, কোনো চিন্তা নেই। প্লাস্টিড, যেরকম প্লাস্টিডের মধ্যে যদি কিছু ভাগ তোমাদেরকে দেখি, তাই ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট অ্যান্ড ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে।
ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট, এগুলো তোমরা এর সাথে লিখে রাখতে পারো, আমি আর লিখলাম না এখানে। তার মানে দে কন্টেইন প্লাস্টিড। কেন আসলে যে উদ্ভিদের যে গাছের রং সবুজ, মানুষের গায়ের রং তো সবুজ না, উদ্ভিদের ফটোসিনথেসিস হয়, তার ফলে গাছের রঙগুলো যে সবুজ হয়, হলুদ হয়, এসবের কারণ কিন্তু তাদের কি আছে, প্লাস্টিড আছে। ওকে, ক্লিয়ার হলো। প্রথমে আমি সাইজের কথা বললাম, তারপরে কালারের কথাই চলে গেলাম। এবার তাহলে প্লাস্টিডস আর অ্যাবসেন্ট, তাই তো, এখানে 2 নম্বর লিখবো প্লাস্টিডস আর অ্যাবসেন্টস। ওকে রাকেশ, ফ্যানটা একটু চালিয়ে দিত বাবু। নাম্বার 3 লেখো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম ইজ অ্যাবসেন্ট। ওকে, আর এখানে নিশ্চয়ই তাহলে প্রেজেন্ট হবে। এইগুলো মনে রাখবে, সেন্ট্রোজোম কি আমি এগুলো নিয়ে বলবো আস্তে আস্তে। এবার তারপরে ভীষণ ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ফুড। ফুড ইজ stored in the form of starch. মানে কি, ফুড জমা করে, ফুড উদ্ভিদ কীভাবে জমা করে, স্টার্চ পদার্থ হিসেবে। স্টার্চ মানে এক ধরনের গ্লুকোজ টাইপের, এটা হিসেবে জমা করে কোথায়, খাদ্য। ওকে, দেখো সবাই কিন্তু খাদ্য জমা করে, বুঝলে তো। আর এবার হচ্ছে দেখো হিউম্যান বিং বা জীবন, মানে যাদের জীবন আছে বা যারা প্রাণী, তারা কি করে দেখো, ফুড ইজ stored in the form of glycogen. ওকে, তাহলে গ্লাইকোজেন হিসেবে তারা জমা রাখে, গ্লাইকোজেন। আচ্ছা, নেক্সট আরও কিছু কিছু মানে পার্থক্য আছে, কিন্তু মেন 4টে পার্থক্য, যেমন লাইসোজোম, এসব ব্যাপারগুলো আছে। এবার আমরা একটা ভয়ঙ্কর ইম্পর্ট্যান্ট জায়গায় চলে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি পড়লাম একটুখানি আমরা মেমোরি করে নিই একবার, পুনরায় একবার জেনে নিই। প্রথমে বেসিক ইউনিট অফ সেল, সেখান থেকে বিশেষ কিছু কোশ্চেন যেগুলো দেখবে, আমি সেকেন্ডবার আর বলছি না, এগুলো সুন্দর করে তোমরা একবার দেখে নেবে। কিচ্ছু না, এই কোশ্চেনগুলো থেকে হুবহু কোশ্চেন এক্সামে চলে আসে, সেরকম টাইপের কোশ্চেন। ওকে, তারপরে দেখো সেল কত প্রকারের, 2 রকম বেসিক্যালি সেল, ইউক্যারিওটিক। আচ্ছা, তাদের পার্থক্যগুলো সুন্দর করে আমি সাজিয়ে লিখেছি। তারপরে আসছি প্ল্যান্ট সেল আর অ্যানিম্যাল সেল, এর মধ্যে আমি ইনক্লুড করে দিলাম 4টে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এখান থেকেই কোশ্চেন সেট হবে এইভাবে। এবার আমরা আসছি, আমরা যাব এবার স্ট্রাকচার অফ টিপিক্যাল সেল। ওকে, কি বললাম, হেডিংটা করতে হবে আমাদের, সুন্দর একটা হেডিং, সেটা হচ্ছে স্ট্রাকচার। আমি রেড কালি দিয়ে হেডিংটা করি, স্ট্রাকচার অফ টিপিক্যাল সেল। ওকে, তো বিভিন্ন রকমের সেল যে স্ট্রাকচার, গঠনগত স্ট্রাকচার মানে গঠনগত, কোনো কোষের গঠনগত যে ভাগগুলো আছে সেইগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব। এবং এই সবথেকে মজার ব্যাপার, অনেক বড় জায়গা, এগুলোকে কী করে ছোট করে নিতে হয় সেই মন্ত্রগুলো তোমরা একবার দেখে নাও। তাহলে প্রথমে আমরা কি লিখব, প্রথমে আমরা হেডিংটা করব কিন্তু নাম্বার 1 হেডিং। নাম্বার 1 হেডিংয়ে দেব সেল ওয়াল, কারণ প্রত্যেক সেলের ওয়াল আছে। এই যে সেল ওয়ালটা সম্পর্কে আমি একটু লিখব, কতটা লিখব সেটা তোমরা দেখবে আমি খুব কম করেই তোমাদেরকে লেখাবো। ওকে, দেখো সেল ওয়াল সম্পর্কে যেটুকু আমি, জাস্ট আ মিনিট। সেল ওয়াল সম্পর্কে যতটুকু তোমাদেরকে লেখাবো একদম ইজিয়েস্ট ওয়েতে আমি লেখাচ্ছি। দেখো সেল ওয়াল, ইন প্ল্যান্ট সেল দেয়ার ইজ রিজিড, আমি একটুখানি লিখে দিচ্ছি, না লিখলে তোমাদের মনে থাকবে না, ঠিক আছে। এমনি মুখে মুখে বললে অনেকটা কাজ হয় না ঠিক মতো। ওকে, এটা একটুখানি আমার সাথে সাথে লিখবে। ওকে, তাহলে কোনো প্রবলেম হবে না আশা করছি। এবার আমরা লিখতে স্টার্ট করছি, সেল ওয়াল সংক্রান্ত আমরা লিখব,
ঠিক আছে, আমি আর পিকচারগুলো দেখাচ্ছি না, অকারণে পিকচার দেখানো মানে কি একটা পড়াশুনোকে বিরাট একটা ভাব ধরায় নিয়ে আসা, যে প্রথমে পিকচার দেখালাম অমুক করালাম, এই সবগুলো কিন্তু পড়াশোনার টেকনিক নয়। মূল বিষয়বস্তুতে হিট করাটা হচ্ছে পড়াশোনার টেকনিক। ওকে, তো নেক্সট লেখো in plant cell there is a rigid cell wall মানে রিজিড মানে শক্ত কঠিন, প্ল্যান্ট সেলের বলছে ইন প্ল্যান্ট সেল দেয়ার ইজ এ রিজিড সেল ওয়াল, প্রাণী যে কোষের কী হবে শক্তপোক্ত একটা সেল ওয়াল মানে কোষ প্রাচীর থাকে, হুইচ ইজ নন লিভিং অ্যান্ড ফ্রিলি পারমিয়েবল এবং সেটা কিন্তু মানে প্লান্ট সেলের যে মানে কোষ প্রাচীর আছে সেটা কিন্তু পারমিয়েবল মানে বাড়তে পারে, সেটা অনেক বর্ধিত হতে পারে, পারমিয়েবিলিটি থেকে পারমিয়েবল কথাটা এসছে, তো বাড়তে পারে, সেটা ফ্রিলি বাড়তে পারে এবং সেটা নন লিভিং জীবন্ত নয় কিন্তু। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা লিখব ইট ইজ made up of cellulose। এটা কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে বললাম এই যে সেলুলোজ দিয়ে তৈরি হয় এটা, আর এটা রিজিড, কিন্তু রিজিড মানে শক্তপোক্ত। তাহলে এইটুকু এই সংক্রান্ত পড়লাম। এখানে আরেকটা কথা আমি জেনে নিই, সেটা লেখো সেল ওয়াল, ইম্পর্ট্যান্ট কথা এটা, সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। চলো এটা দরকার নেই, এটা না লিখলেও চলবে, এটা এক্সামে অতটা আসে না, ঠিক আছে। তো আমি তার পরের পয়েন্টে চলে যাব। পরের পয়েন্ট হচ্ছে যে আমি দেখো সেল ওয়ালের যে কথাটা আমি লিখেছিলাম, প্ল্যান্ট সেল আর সেল ওয়াল। আচ্ছা, সেল ওয়াল কোথায় লিখলাম? সেল ওয়াল, ঠিক আছে, আমি একবার দেখে নিচ্ছি পরে কোথায় লিখেছি, ঠিক আছে। তো আপাতত যে সেল ওয়াল সংক্রান্ত আমরা এটুকু জানলাম, আমাদের বেশি জানার দরকার নেই। এবার যদি বলো স্যারের ফাংশানটা একটু তুমি লিখে নিতে পারো। ফাংশানটা তো বলেই দিলাম যে কি কাজে লাগে বা কীরকমভাবে গঠন করার জন্য যেটা ইউজ করা হয়ে থাকে। তো একটু বড় লেখা যেত, তো দরকার নেই, ওটা ছেড়ে দাও, ওখান থেকে খুব একটা আসবে না। এবার পরের কোশ্চেন সেল মেমব্রেনে চলে যাও। সেল মেমব্রেন, ওকে, রাইট, সেল মেমব্রেন। সেকেন্ড, সেল মেমব্রেন মানে কি বলো তো? পর্দা, এক ধরনের পর্দা, কোষের পর্দা। হ্যাঁ, এর আরেকটা নাম কি সেটা প্রথমে লেখানো হয়। ইট ইজ, আমি স্লো পড়াচ্ছি কিন্তু, ঠিক আছে, যাতে প্রবলেম না হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ, এটা কি হিসেবে পরিচিত? নোন অ্যাজ লেখো প্লাজমা, আমার সাথে সাথে লেখো প্লাজমা মেমব্রেন। এই যে আমি যেটা পড়াচ্ছি না, এইভাবে পড়ানোর পর আমরা কি করি তপোবন স্টাডি সেন্টার থেকে, এরপরে এইসব চ্যাপ্টারের এক্সাম নিই এবং এরপরে এই চ্যাপ্টার থেকে নোটস মেটেরিয়াল প্রোভাইড করি। এবার নোটস মেটেরিয়াল এই চ্যাপ্টারে প্রোভাইড করার পরে এই চ্যাপ্টার তারপরে কি করা হয়, এক্সাম নেওয়া হয় এবং সেই এক্সামের টাইপটা বিভিন্ন রকমের হয়, কখনো শর্ট, কখনো মানে একসঙ্গে অনেক মানে এক্সাম সিলেবাস ওরিয়েন্টেড হয়, সেগুলো অনেক হয়, যাকে সে কথায় আমি আসছি না। সেল মেমব্রেন, তাহলে এর আরেকটা নাম আছে কি? প্লাজমা মেমব্রেন। এইটুকু জানো, ঠিক আছে, বেশি আমরা জানছি না এখান থেকে। আচ্ছা, আরও লিখতে পারো, একটুখানি লেখো হুইচ ফর্ম দ্য আউটার, কতটুকু পড়তে হচ্ছে সেটা খেয়াল করো, আউটার কভারিং অফ অ্যানিম্যাল সেল, ওকে। আচ্ছা, এবার যদি বলো
প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এটা এটা অ্যাকচুয়ালি, এছাড়া প্ল্যান্ট সেলের কথা বলতে পারো, যদি বলো যে ইন প্ল্যান্ট সেল ইট ইজ ফাউন্ড উইদিন সেল ওয়াল। প্ল্যান্ট সেলে এটা পাওয়া যায় কোথায়? সেল ওয়ালের মধ্যেই পাওয়া যায়। একটা জিনিস লিখে নাও তাহলে, এটা লিখে নাও, ইন প্ল্যান্ট সেল ইট ইজ ফাউন্ড ইন সেল ওয়াল। ওকে, সেল ওয়ালের মধ্যেই কিন্তু এটা পাওয়া যায়। এই মেমব্রেন কিছুই না, একটা পর্দা যেটা থিন, পাতলা। কীরকম হয়? থিন হয়, থিন মানে পাতলা, পাতলা থিন। তারপরে হয় কি ইলাস্টিক, যেরকম ইলাস্টিক মানে স্থিতিস্থাপক টাইপের, ইলাস্টিক। ওকে, এবং লিভিং টাইপটাও আমি বলে দিই, এগুলো লিখছি না, লিভিং জীবন্ত, ঠিক আছে। আবার কি হয়, ডবল লেয়ার হয়ে থাকে কখনো কখনো, ডবল লেয়ার। আবার কি হয়ে থাকে কখনো প্রিএম্বল মেমব্রেন হয়, এরকম টাইপের। এবার যদি বলো কি দিয়ে তৈরি হয় স্যার, তো ফসফোলিপিড তোমরা লিখে নিতে পারো, ইট ইজ মেড আপ অফ ফসফোলিপিড। ফসফোলিপিড স্পেলিংটা একটু কঠিন আছে, লিখলাম PHOS PHOLIPIDS, ফসফোলিপিডস দিয়ে তৈরি হয় এটা। তাহলে কি কি পড়লাম আমরা এখানে? কঠিন করে লাভ নেই ব্যাপারটাকে। সেল মেমব্রেনটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেনের একটা নাম হচ্ছে, কি নামে পরিচিত? প্লাজমা মেমব্রেন, যেটা হচ্ছে আউটার লেয়ারকে কভারিং করা থাকে। আর এর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু সেল ওয়ালের মধ্যেই থাকে, আর এটা থিন, পাতলা হয়, ইলাস্টিক টাইপের, মানে স্থিতিস্থাপক হয়, বা এটা লিভিং জীবন্ত, আর হচ্ছে ডাবল লেয়ার থাকে কখনো কখনো। আর এর কী দিয়ে তৈরি হয়? ফসফোলিপিডস দিয়ে তৈরি হয়। বোঝা গেল? মনেও থাকছে তোমাদের, আশা করছি প্রবলেম হচ্ছে না। এবার এর ফাংশানটা একটু সুন্দর করে লিখে নাও। কার ফাংশান? সেল ওয়ালের ফাংশান, এই সেল মেমব্রেনের ফাংশানটা একটু সুন্দর করে লিখে নাও। দেখবে তোমার সব কোশ্চেনের উত্তর এখান থেকে তুমি দিতে পারবে। দেখো, ইট রেগুলেটস মুভমেন্ট অফ মলিকিউলস। ওকে, মলিকিউলস। আমি এই যে আমি পড়ানোর পরে এটাকে আরেকবার তোমাদেরকে রিভাইজ দিয়ে আমি প্রত্যেকটা জায়গা আরেকবার করে বোঝাবো, তাহলে দেখবে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এমনিতেই তো আশা করি আমার সাথে সাথে যদি একদম পুরো ফ্রেশ মাইন্ডে থাকো তাহলে মুখস্থ হয়ে যাবে। আর যদি অনেক চিন্তা নিয়ে মাথায় থাকো, যদি স্যারের সঙ্গে তোমার ডিফেন্সিভ মনোভাব থাকে, স্যারকে তুমি মানে কম জানে স্যার, এইসব অনেক ব্যাপারটা বা তোমার মাথায় যদি কাজ করে, তাহলে কিন্তু তোমার সেই জায়গাটা থেকে তুমি হয়তো অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাবে। আশা করছি সিস্টেমের সঙ্গে থেকে বেটারটুকু নেবার চেষ্টা করো। ওকে, নেক্সট। তো ইট রেগুলেটস মুভমেন্ট অফ মলিকিউলস ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য সেল। ব্যাপারটা বোঝা গেল? তাহলে যদি বলে সেল মেমব্রেনের ফাংশন কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল মেমব্রেন, তুমি বলবে ইট রেগুলেট, এটা নিয়ন্ত্রণ করে গতিকে, মুভমেন্ট, চলনকে, অফ মলিকুলস ইনসাইড, মানে ইনসাইড এবং আউটসাইডের যে মলিকুলস বা তার চলনকে নিয়ন্ত্রিত করে হচ্ছে কি, এই সেল মেমব্রেন। ওকে, তাহলে এবার আমরা একটা ভাইটাল জায়গায় চলে যাব, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। খুব ইম্পর্ট্যান্ট জায়গা। আমি কোনটা পড়াচ্ছি বলো তো? সেল ওয়াল 1 নম্বর আমি পড়াচ্ছি হচ্ছে স্ট্রাকচার। কারো স্ট্রাকচার পড়াচ্ছি? স্ট্রাকচার অফ টিপিক্যাল সেল, বিভিন্ন রকমের সেল যে গঠন সেটা পড়াচ্ছি। 1 নম্বর সেল ওয়াল, নাম্বার 2 সেল মেমব্রেন, নাম্বার 3, আচ্ছা আমি রেড ইঙ্ক ব্যবহার করি তাহলে সুবিধা হবে। নাম্বার 3 প্রোটোপ্লাজম, PROTO, প্রোটোপ্লাজম। ওকে, এটা নাম্বার 3। এবার সব থেকে যেটা মজার ব্যাপার, আমি রেড ইউজ করতে চাইলাম কিন্তু করলাম না, প্লাজো এখন করে দিচ্ছি, প্লাজম। ওকে, এই যে দেখো প্রোটোপ্লাজম একটা কিছু, এটা একদম নর্মাল ব্যাপার, এটা হচ্ছে ফ্লুইড টাইপের, তো আমি এর আগে একটুখানি ডেফিনেশন সহজ করে দিয়ে দিই। সহজ করে ডেফিনেশনটা যদি দিই তাহলে তুমি আমার সাথে সাথে একবার লিখে নাও। দেখো, দ্য হোল ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড
ইনসাইড প্লাজমা, প্লাজমা, হ্যাঁ, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন ইজ প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। ওকে, মানে বুঝেছো, মানে যে প্লাজমা মেমব্রেনের ভেতরে যে ফ্লুইড থাকে সেটাকেই প্লাজমা মেমব্রেন বলে। তো এ কত সালে তৈরি হয়, কী দিয়ে তৈরি হয়, সেসবগুলোও একটা জেনে রাখা উচিত। কী কী দিয়ে তৈরি হয় সেটা একবার সহজে লিখে নাও তোমরা পরিষ্কার করে, কী কী দিয়ে তৈরি হয় লেখো। ইট ইজ মেড আপ অফ, মেড আপ অফ, কী কী দিয়ে তৈরি হয় লেখো। সল্ট, সল্টস লেখো, তারপর লিখবে ওয়াটার লেখো, ওয়াটার, আয়নস, ঠিক আছে। তারপর তুমি লিখবে অর্গানিক মলিকিউল লিখতে পারো, অ্যান্ড অর্গানিক মলিকিউল, মলিকিউলস, মানে বুঝতে পেরেছো? তাহলে যদি বলি প্রোটোপ্লাজম কাকে বলে, তাহলে কোষের মধ্যে যে তরল পদার্থ যেটা থাকে বেসিক্যালি সেল মেমব্রেনের আগে, মানে কোষ পর্দার ভেতরে, সেটাকেই বলি প্রোটোপ্লাজম। এবং কী দিয়ে তৈরি হয়, কারণ তৈরি যা দিয়ে হচ্ছে সেটা তো একটা তরল পদার্থেরই মতো, সল্ট, ওয়াটার, আয়ন, এসব অর্গানিক মলিকিউলস দিয়ে। ওকে, তো এই যে মানে প্রোটোপ্লাজম এটা দুটো ভাগে ভাগ করে, এবং এর মধ্যে কোনটা কি সে ব্যাপারেও কিন্তু পড়ানো দরকার, বাট সেটা আমি এই ক্লাসে রাখছি না। এর মানে সিস্টেমগুলো বা এর টোটালটা আমি এর মধ্যে আমি লিখছি না। এটা মানে কি করে না করে এটাকে আমি স্কিপ করে গিয়ে আমি চলে যাব হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। ওকে, তো তার আগে একটুখানি কথা বলে নিই আমি, জাস্ট এ মিনিট, এক সেকেন্ড একটুখানি ওয়েট। আচ্ছা, প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে আমি একটুখানি জানিয়ে দিচ্ছি। প্রোটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করা হয় মূলত, সেটা একটুখানি জানিয়ে দিচ্ছি। সেটা লেখো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। ওকে, প্রোটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। ওকে, তো সাইটোপ্লাজমটা এই সংক্রান্ত যদি পড়ি আমাকে আরও অনেক অনেক বেশি বেশি ডিটেলিং পড়াতে হবে। তো যেহেতু অত সময় হয়তো হাতে থাকবে না, অন্যদিন আমি আরও ডিটেলিং করে দেবো ব্যাপারটাতে। ওকে, তো চলো আমরা এখন আমাদের 3 নম্বর পয়েন্ট এটা হয়ে গেল, আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাব। আমাদের 1, 2, 3 নম্বর পয়েন্ট এটা হয়ে গেল, আমরা 4 নম্বর পয়েন্টে যাব, নাম্বার 4 পয়েন্ট। ওকে, নাম্বার 4 পয়েন্ট, জাস্ট আ মিনিট, নাম্বার 4 পয়েন্ট আমি যাব মাইটোকন্ড্রিয়া। ওকে, মাইটোকন্ড্রিয়া এতটা ইম্পর্ট্যান্ট কারণ এটাকে মানে ভালো করে লেখার লোভ আমরা কেউ সামলাতে পারবো না, কারণ মাইটোকন্ড্রিয়া একটা ইম্পর্ট্যান্ট পার্ট। ওকে, সুতরাং এটাকে একটা সুন্দর হেডিং তোমরা দিয়ে দাও। ওকে, তো প্রথমে হেডিংটা দিয়ে একটা কথা লেখো, আমি একটুখানি ডেসক্রিপটিভ লেখাবো এটার। দেখো, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া ওয়াজ, লেখো ফার্স্ট ডিসকভার্ড, ফার্স্ট অবজার্ভ লেখো, অবজার্ভ, প্রথম দেখে, অবজার্ভড বাই, কার দ্বারা অবজার্ভড হয়, পর্যবেক্ষণ করে, দেখো KOLLI KER, কলিকার, ইন 1980 সালে। এটা খুব একটা এক্সামে আসে না, কিন্তু পূর্ণাঙ্গ পড়াশোনার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, আর এটার সাথে সাথে আমাদের জেনে নিতে হবে কেন এটা ইম্পর্ট্যান্ট, কারণ একটু লিখে নাও, লেখো ইট ক্রিয়েট, ইট ক্রিয়েট, ইট এটা তৈরি করে, লার্জ, লার্জ সারফেস, লার্জ সারফেস এরিয়া, লার্জ সারফেস এরিয়া, এটা তৈরি করে লার্জ সারফেস এরিয়া মানে অনেক বড় জায়গা, ঠিক আছে। এরিয়া ফর কিসের জন্য, এটিপি, এটিপি জেনারেটিং, এটিপি মানে সবাই জানো তো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, জেনারেটিং, জেনারেটিং কেমিক্যাল, কেমিক্যাল রিয়াকশান। আচ্ছা, মানেগুলো আমি একটু বলবো, তার আগে আমি একটুখানি বলে দিই যে ব্যাপারটা কি।
এই যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমরা জানি এটাকে কোষের শক্তিঘর বলে, এটাকে কোষের মেন জায়গা কোষের, এটা ঠিক আছে। তো এই সংক্রান্ত আর এখানে মূলত যেটা এখানে আরও কী কী নাম আছে সেটাও আমি একবার বলে দেবো। দেখো সেটা একটু লিখে নাও, তারপর আরও ক্লিয়ার হয়ে যাব। যে লেখো ইটস আর সরি ইটস আর লিখো না, লেখো দিস আমি একটু স্কিপ করে লিখছি। দিস ইজ এটিপি ইজ নোন অ্যাজ এনার্জি কারেন্সি। এটার আবার এনার্জি কারেন্সি বল, এনার্জি কারেন্সি। কেন তুই কাজ না করে থাকতে পারছিস না নাকি? এখানে একটু বস, আমার ক্লাসটা শেষ হয়ে যাক, তারপর তুই যা করবি, ঠিক আছে? জাস্ট ওয়েট করো ওখানে আমার জন্য, ওকে? দিস এটিপি ইজ নোন, সরি আমি রাকেশের সঙ্গে একটু কথা বলে নিয়েছিলাম, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দিস এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট ইজ নোন অ্যাজ এনার্জি কারেন্সি অফ দ্য সেল। খুব ইম্পর্ট্যান্ট, লাখ টাকার কোশ্চেন এটা। এনার্জি কারেন্সি অফ দ্য সেল, যেরকম পাওয়ার হাউজও বলে সেরকম আরেকটা লিখে নাও, এর সাথে আরেকটা লিখে নাও। লেখো অলসো ইট ইজ কল্ড বা ইট ইজ নোন লিখতে পারো অ্যাজ দ্য পাওয়ার হাউজ অফ দ্য সেল। ওকে, এটাকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলে, আবার কি একে এনার্জি কারেন্সি অফ দ্য সেলও বলে। এনার্জি কারেন্সি কি, আমরা কারেন্সি দিয়ে কি কিনতে পারি? কারেন্সি যে কোনো সম্পদ, টাকা পয়সা সব কিনতে পারি। তো সেরকম কোনো কোষ তার শক্তিটার মূল উৎস হচ্ছে কিন্তু মাইটোকন্ড্রিয়া, শক্তি ঘর। সেই জন্য একে এনার্জি কারেন্সিও বলা যায়। ওকে, আর এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা সবাই জানো বলে এর ফুল ফর্মটা আমি লেখালাম না। ওকে, নেক্সট। আচ্ছা, এবার আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটু লিখবো, তার আগে আমরা একটুখানি কাজ করি। দেখো জাস্ট আ মিনিট, মাইটোকন্ড্রিয়া লিখছিলাম আমি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আরেকটা, এই সম্পর্কে আরেকটা পয়েন্ট লিখে নাও। লেখো মাইটোকন্ড্রিয়া, জাস্ট পয়েন্ট আউট করে দিচ্ছি যে জায়গাটা কোশ্চেন আসবে সেই জায়গাগুলো। দেখবে তোমরা এসব পড়েছো, কিন্তু কিছু কিছু জায়গা বাদ দিয়ে পড়েছো, আর কিছু কিছু জায়গা বেশি পড়ে ফেলেছো। কিন্তু জাস্ট যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি পড়াচ্ছি। মাইটোকন্ড্রিয়া সিনথেসাইজ এনার্জি রিচ কম্পাউন্ড এটিপি। সিনথেসাইজ মানে কি জানো? যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের বুঝলে অসুবিধা অনেক সময়। বিশ্লেষিত করা সিনথেসাইজ মানে। ওকে, আশা করি আমার কথা বুঝতে পেরেছো। তাহলে মাইটোকন্ড্রিয়া এনার্জি মানে এটিপিটাকেও কিন্তু সিনথেসাইজ করে। মাইটোকন্ড্রিয়া বিশ্লেষিত করে এনার্জি রিচ কম্পাউন্ড এটিপি। রিচ কম্পাউন্ড মানে বেশি এটিপির যৌগ আর কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেটের যৌগ। ওকে, আশা করি বুঝতে পেরেছো আমার মাইটোকন্ড্রিয়া। আচ্ছা শোনো, এটা একটা কথা বলি, এই যে মাইটোকন্ড্রিয়া আমি লেখাচ্ছি, মাইটোকন্ড্রিয়া কিন্তু আমি পিকচার দেখাতে পারতাম তোমাদের, এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, হম্বিতম্বি ভাব করে ডিসপ্লে করতে পারতাম, কিন্তু সব দেখিয়ে কোনো লাভ নেই। এতকাল ধরে তো দেখিয়ে এসছো, কিন্তু যে জায়গাটুকু ইম্পর্ট্যান্ট সমস্ত রকমের নন টেকনিক্যাল এক্সামের জন্য, সেই জায়গাগুলো আমি কভার করে যাচ্ছি। দেখবে তুমি এই ক্লাসটা করার সাথে সাথেও প্রচুর কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। ওকে, তার পরের পয়েন্টে চলে যাচ্ছি। পরের পয়েন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, দাগ নম্বর 5। কী হচ্ছে বলো তো এগুলো? যারা বুদ্ধিমান তারা আমার সাথে সাথে একটুখানি বলো তো। 5 নম্বর হচ্ছে আমরা লিখবো হচ্ছে কি, 5 নম্বর লিখবো আমরা, বলো কি লিখবো? প্লাস্টিডস। এগুলো কি লিখছি আমরা সব কি লিখছি? আমরা সব লিখছি কিন্তু কোষের যে গঠন, কি দিয়ে কোষ তৈরি হয় সেগুলো প্লাস্টিড লিখছি। ওকে, তো এই প্লাস্টিড আমি বলেছিলাম প্লাস্টিডকে 3টে ভাগে ভাগ করা হয়। তাহলে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে তুমি লিখো ক্রোমোপ্লাস্ট। 1 নম্বর লেখো ক্লোরোপ্লাস্ট, লেখো বা যে কোনো একটা লিখো, ক্লোরোপ্লাস্ট লেখো, ক্লোরোপ্লাস্ট।
এক নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, তো আচ্ছা 2 নম্বরটা লিখে নাও। আমি কার ভাগ লিখছি? প্লাস্টিড। প্লাস্টিড কী বলেছিলাম তোমাদের? প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের সবুজ, হলুদ বা বিভিন্ন কালার হবার জন্য যে যা দায়ী সেটা কিন্তু প্লাস্টিডস। ওকে, নেক্সট তাহলে ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে লিউকোপ্লাস্ট, লেখো লিউকোপ্লাস্ট। ওকে, এগুলো নাম, এর আর বাংলা হয় না, বুঝতে পারছো? বাংলা হয় না কেন হয়, কিন্তু বাংলা পড়ার দরকার নেই। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আগে পরে লিখতে পারো তুমি, অসুবিধা নেই। ক্রোমোপ্লাস্ট। তাহলে আমি যদি বলি যে প্লাস্টিড কত ভাগে ভাগ হয়, তো তুমি বলবে 3টে ভাগে ভাগ হয় স্যার, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, এবার আমি ডিটেলিং করব। স্যার একটু ডিটেলিং না করলে হবে না, একটু ডিটেলিং করে নিই। সেটা হচ্ছে আমি 1 নম্বরটাকে আমি হেডিং করছি, তাহলে ক্লোরোপ্লাস্টকে আমি একটা হেডিং করছি, এইটাকে ক্লোরোপ্লাস্টকে হেডিং করতে গিয়ে জাস্ট ওয়েট 1 সেকেন্ড, একটু দাঁড়াও, আমি এই পজিশানটা ঠিক করে নিচ্ছি, না হলে খুব প্রবলেম হচ্ছে আমার এখানে এই ইউজ করতে। এটা মানে আমি এই সিস্টেমটাকে রাখতে প্রবলেম হচ্ছে আমার। জাস্ট এ মিনিট। ওকে, আমার হয়ে গেছে সিস্টেমটাকে তৈরি করা। আচ্ছা, আমি পেনটাকে রেখে দিই। ওকে, তোমরা কোঅপারেশন করছো, থ্যাংক ইউ। ওকে, জাস্ট আ মিনিট। এই আবার উল্টে পাল্টে গেল তাড়াতাড়ি করতে গিয়ে। আচ্ছা, তো নেক্সট একদম সিম্পল হয়ে, আমরা কিন্তু কোনো কঠিনভাবে বুঝছি না, একদম সাধারণভাবে। ওকে, তো চলো ক্লোরোপ্লাস্ট। আমরা প্রথম হেডিং করলাম ক্লোরোপ্লাস্ট। তো এই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, দেখো একদম মানে যেটুকু দরকার সেটুকু, আমরা বেশি লিখবো না, কথা দিয়েছি তোমাদের যে বেশি পড়াবো না। ওকে, নেক্সট দেখো, দিস আর দ্য প্লাস্টিডস, সুন্দর করে আমার সাথে সাথে নোটবুকে লিখে নাও। কন্টেইনিং ক্লোরোফিল, ক্লোরোফিল, PHYLL, ক্লোরোফিল। ওকে, তার মানে প্রথমেই যে ভীষণ এক্সামে আসে এখান থেকে কোশ্চেন, তাহলে দিজ আর প্লাস্টিডস কন্টেইনিং কি? ক্লোরোফিল থাকে। এবার ক্লোরোফিলটা কী স্যার? আমি সেটাই বলে দিচ্ছি, লেখো গ্রিন পিগমেন্টস। স্যার এখানে আবার আপনি কি লিখলেন? পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ। চলো বাংলাও লিখে দিচ্ছি এখানে, রঞ্জক পদার্থ মানে রঙিন পদার্থ, রঙিন পদার্থ। ওকে, বোঝা গেল। গ্রিন মানে সবুজ, একটা গ্রিন বা সবুজ যে রঞ্জক পদার্থ তাকে আমরা বলছি ক্লোরোফিল। আচ্ছা, ডট দিয়ে এবার এখানে লেখো দে গিভ। স্মার্টলি ডিলস করতে হবে তো, অত সহজভাবে নিলে হবে না, সবার সাথে এগিয়ে থাকতে হবে, এটা কম্পিটিশনের এক্সাম। ওকে, দে গিভ গ্রিন কালার টু দ্য প্ল্যান্ট। ওকে, এই যে আমরা সবুজ উদ্ভিদ দেখতে পাই, কেন দেখতে পাই? এই কারণে, ক্লোরোফিলের জন্য। ওকে, আচ্ছা, এবার এখানে আরেকটু কথা আমি লিখে দিই, দেখো সুন্দর করে লিখে নাও। লেখো ক্লোরোপ্লাস্ট অলসো কন্টেইন, মানে ক্লোরোপ্লাস্ট এছাড়াও, সবুজ রং ছাড়া আরও কী রং সে বহন করতে পারে? ভেরিয়াস ইয়েলো, বিভিন্ন রকমের ইয়েলো কালার যে মানে গাছের পাতা দেখি, অথবা অরেঞ্জ, এটাও কিন্তু কিসের জন্য দায়ী? অরেঞ্জ পিগমেন্ট মানে আর বলছি না, রঞ্জক পদার্থ। পিগমেন্ট ইজ ইন বাই, ব্যাস আর লিখছি না আমি, ঠিক আছে। অলসো কন্টেইন ভেরিয়াস ইয়েলো আর অরেঞ্জ পিগমেন্ট, এছাড়াও মানে সবুজ, হলুদ এবং অরেঞ্জ কমলা কালারের জন্য উদ্ভিদের দায়ী কিন্তু ক্লোরোফিল। ওকে, আমার কথা একদম ক্লিয়ার, বোঝা গেছে? একদম ক্লিয়ার। এই জন্য বস এর আরেকটা নাম আছে, সুন্দর করে নামটা লেখে নাও, আমি অন্য কালি ইউজ করছি, হাইলাইট করে দিচ্ছি। লেখো ক্লোরোপ্লাস্টস are also known as the kitchen of cells. ওকে,
একে রান্না কোষের রান্নাঘরও বলা হয়। একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে? আচ্ছা, এবার বন্ধু সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট এখানকার সেটা হচ্ছে ফাংশান। কি সেই কাজ ভাই, এটার কাজটা কি? একটাই কাজ লিখবো, চরম ইম্পর্ট্যান্ট। লেখো দিজ আর ইম্পর্ট্যান্ট ফর ফটোসিনথেসিস। আশা করি বোঝা যাচ্ছে। ফটোসিনথেসাইজ, ওকে, মানে সালোক সংশ্লেষণ ইন প্ল্যান্টস। আশা করি একদম ক্লিয়ারিটি চলে এসছে ব্যাপারটাতে, কোথাও আর কোনো প্রবলেম থাকবে না। কেন থাকবে না? কারণ এটার ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে ফটোসিনথেসিস। এক বাংলা কথা, উদ্ভিদের খাবার তৈরি করার জন্য এটা দরকার হয়, আবার কি। চলো, তাহলে বোঝা গেল, আমাদের ক্লিয়ারিটি চলে এসছে। কিছু কিছু জায়গায় এর একটু আলাদা আছে, সেগুলো আমি এখন বলছি না। এবার আমি সেকেন্ড হেডিং কি দিয়েছিলাম এখানে বাবু? লিউকোপ্লাস্ট। চলো আমরা লিউকোপ্লাস্ট নিয়ে এবার কিছুটা পড়িয়ে দিই। নাম্বার 2 কার, এটা বি নম্বর দিই। এটা যদি আমি এ নম্বর দিই, এটা ক্লোরোপ্লাস্টকে আমি এ নম্বর দিলাম, আর এটাকে বি। ওকে, বোঝা যাচ্ছে? বি। তাহলে আমরা লিখে নিই লিউকোপ্লাস্ট। ওকে, লিউকোপ্লাস্ট। এবার দেখো, দিস আর দ্য হোয়াইট, সুন্দর করে আমার সাথে সাথে তালে তাল দাও, ওর দেখবে তোমার মেমোরাইজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই, স্যারের কথা শুনলেই হয়ে যাবে। দিজ আর দ্য হোয়াইট অর কালারলেস প্লাস্টিডস। ফাইন, হয়ে গেল সহজভাবে। মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা ছিল কালার, মানে ক্লোরোপ্লাস্ট, আর এটা কি কালারলেস, লিউকোপ্লাস্ট। ওকে, কালারলেস মানে হোয়াইট থাকতে পারে অথচ কালারলেস থাকতে পারে ব্যাপারটা। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট সুন্দর করে লিখে নাও। লেখো দে ক্যান চেঞ্জ, তারা পারে চেঞ্জ হতে, পরিবর্তন হতে, ইনটু আদার টাইপস অফ প্লাস্টিডস। ওকে বন্ধু, তাহলে তারা চেঞ্জ হয়ে যেতে পারে আলাদা টাইপসে। ওকে, কীরকমভাবে হয় সেগুলোও আমি বলবো আস্তে আস্তে করে। এবার এর ফাংশানটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এর কাজটা কি তাহলে? ফাংশানস, কার কাজ? এইটার কাজ, মানে লিউকোপ্লাস্টের কাজ। আচ্ছা, লিউকোপ্লাস্টের কাজটা এক লাইনে দু লাইনে লিখে নিই আমরা। লেখো লিউকোপ্লাস্ট আর কি, সরি, আর না লিখে লেখো স্টোর মেটেরিয়াল, পদার্থ, সাচ অ্যাজ, মানে কি বুঝেছো? মানে কিছু পদার্থ জমা করে, যেমন সাচ অ্যাজ লেখো, অ্যাজ স্টার্চ। আচ্ছা, স্টার্চের আরেকটা নাম তুমি লিখে দিচ্ছি, লেখো অ্যামাইলোপ্লাস্ট। ওকে, কমা অয়েলস। আচ্ছা, কমা দিয়ে অ্যান্ড লেখো প্রোটিন। এই সমস্ত পদার্থগুলো কি করে এই ভদ্রলোক? জমিয়ে রাখে। কে? লিউকোপ্লাস্ট। ওকে, প্রোটিন। ওকে, হয়ে গেল, ব্যাস। এবার আমার 3 নম্বর পয়েন্ট, মানে ABC, আমি এবার এটা নিয়ে ডিসকাস করে দিই তোমাদের সাথে। চলে যাচ্ছি ওটাতে, আমি নাম্বার 3-এ, 3 নম্বরটাতে, সিতে চলে যাচ্ছি। দেখো ক্রোমোপ্লাস্ট। ওকে, চলো ক্রোমোপ্লাস্ট সম্পর্কে একটুখানি আমি বলি। লেখো দিস আর কালার। আচ্ছা, ইংলিশ বাংলাতে কোনো প্রবলেম হচ্ছে না তো? অনেক আছে যারা ইংলিশ বলে স্যার ইংলিশে প্রবলেম। সত্যি কি কোনো প্রবলেম হচ্ছে? ইংলিশ জলের মতো লাগছে না ব্যাপারটা? চলো, কত কথা নয়। কালার্ড প্লাস্টিডস এক্সেপ্ট গ্রিন। কারণ গ্রিন কার দখলে রয়েছে? ক্লোরোপ্লাস্টের দখলে রয়েছে। আচ্ছা, এইটুকুই জানবো, আর কিচ্ছু জানবো না। দিজ আর কালার্ড প্লাস্টিড, এটা একটা কালার প্লাস্টিডস, কিন্তু গ্রিন বাদে। ওকে, তো
তো ফাংশানটা লিখে নাও বন্ধু এবার। ফাংশান, ফাংশান যদি তুমি ফাংশান লেখো, তোমরা অনেকের ফুল ফল এসব দেখেছো, এসবগুলো দেখে তুমি থাকবে এগুলো। তো সেই সে ফুল ফল এই সমস্তগুলো কিন্তু এর মধ্যে বিশেষ ফাংশান রয়েছে। এখানে কি আমরা লিখব, লেখো ফাংশানটা লিখে নাও আমার সাথে সাথে। লেখো ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, সরি এখানে ওটা দিয়ে নাও, প্লাস্ট ইম্পার্ট, ইম্পার্ট মানে অংশ, এখানে ইম্পার্ট। আজকে এখানেই রাখছি আমাদের বায়োলজি ক্লাস। তো তোমাদের এই বায়োলজি ক্লাসটা যদি ভালো লেগে থাকে আর আমাদের তপবনের একটা সিস্টেম পড়ানোর এটা, তো আশা করি তোমাদের গ্রহণযোগ্যতা পাবো আমরা। তো ঠিক আছে, পরে আবার দেখা হবে অন্য ক্লাসে। ততক্ষণে তপবন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের অনেক 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 শুভেচ্ছা, এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা পারফর্ম করতে চাও, লেগে থাকতে চাও, জীবনে এগিয়ে চলতে চাও, তাদের জন্য সবসময় সাথে আছি একদম। আর তপবন স্টাডি সেন্টারটাকে তোমরা আরও এনলার্জ করো, এই পরিবারটাকে অনেক শেয়ার করো, অনেক অনেক ভালোবাসো। অবশ্যই তোমাদের সাথে থাকবো। বেস্ট অফ লাক। ওকে, ভালো থেকো।